দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু দুদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর পররাষ্ট্রমন্ত্রী এবং শেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং যেদিন সাক্ষাৎ করেছেন সেদিনই কিন্তু তিনি নয়াদিল্লি চলে গেছেন। আজকে যদি তার ফেরার কথা। তারপর আপনি দেখবেন যে রয়ের যিনি প্রধান তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন। আমরা গণমাধ্যমে দেখছি গোপনে আসেননি। আগে যদিও শুনেছি অনেকবার গোপনে আসতেন আওয়ামী লীগের আমলে, তিনি গোপনে আসেননি, তিনি এসছেন গণমাধ্যমে এসে। সো এইসব ভিজিটগুলো তো এমনি হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবং ভারতে তিনি যেতেই পারেন। যেমন অনেকে বলেছিলেন তিনি চীন যাবেন আগে না ভারত যাবেন আগে, তিনি কিন্তু কোথাও যাননি আগে। তিনি আগে গেছেন মালয়েশিয়া, যেখানে আমাদের বড় স্বার্থ রয়েছে, আমাদের শ্রমবাজার, বিশাল শ্রমবাজার। আমার মনে হয় সৌদি আরবের পরে সেকেন্ড এইটা শ্রমবাজার বাংলাদেশের জন্য, এটা বিরাট ব্যাপার। তো তিনি সফরে যেতেই পারেন, কারণ আমি মনে করি নানা বৈরিতার সৃষ্টি করে অনেকে চেষ্টা করেন, বাট ভারতও তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, বাংলাদেশও তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকতে হবে, কিন্তু ভারতের বোধোদয়ের সময় এসে তারা শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখেনি। এবং এটি একটি দুর্ভাগ্য দেশ। আপনি দেখবেন যে একটি প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই। পাকিস্তান চির বৈরাষ্ট্র, চীনের সাথে প্রায় লাদাখ বা বিভিন্ন জায়গায় যুদ্ধ হয় দেখেন। তারপর ছোট্ট হিন্দু রাষ্ট্র যে নেপাল, তার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক নেই। তারপর ধরুন এই যে বসুন্ধরার মধ্যে যত মানুষ আছে, এই ছোট্ট একটা দেশ মালদ্বীপ, সেখানেও কিন্তু চীনপন্থীর ক্ষমতায়। তারপরে এই শ্রীলঙ্কা, আর বাংলাদেশের সাথে ছিল যখন আওয়ামী লীগ ছিল, সেই সরকারের সঙ্গে ছিল, সাধারণ মানুষের সঙ্গে ছিল না। তো একটি দেশ বড় হতে হলে একটি দেশ কি বলে যে এটা তো আমাদের প্রত্যাশা না, তাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। ওই যে তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, এই তরুণ বা বাংলাদেশের মানুষ এগুলো কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তারপর ধরুন এই যে বলেছে সাবেক প্রধানমন্ত্রী যে যা দিয়েছি জীবনে ভারত ভুলবে না, এই কথা কিন্তু এখন আর চলবে না। উইন উইন সিচুয়েশন থাকতে হবে। ভারত যদি এখানে ডমিনেট করতে চায়, বড় ভাই সুলভ আচরণ করতে চায়, বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে। এবং আমাদের মনে রাখতে হবে কিউবা কিন্তু টিকে আছে আমেরিকার পাশে দীর্ঘদিন ধরে। আমরা আকারে ছোট, মানুষ কম, এই জন্য আমাদের উপর যা ইচ্ছে তাই করবে, এগুলো কিন্তু বাংলাদেশে চলবে না। আপনি দেখেন মানুষের সেন্টিমেন্ট দেখুন, আমাদের লোক ধরে নিয়ে গেছে, ভারতের পাবলিক বাংলাদেশের মানুষ ধরে রেখেছে। এই দৃশ্য আপনারা কোনোদিন দেখেছেন? এই যে বিডিআর বিভিন্ন বর্ডারে যায়, যখন হাজার হাজার মানুষ তাদের সঙ্গে যায়, এই দৃশ্য কিন্তু আমরা দেখিনি। সুতরাং ভারতের আমি মনে করি বোধোদয়ের সময় আসছে এবং তাদের বোধোদয় হয়েছে। এখন যিনি হাইকমিশনার আছেন তিনি কিন্তু অত্যন্ত হাই প্রোফাইলের একজন মানুষ। তিনি কিন্তু সিনিয়র রাজনীতিবিদ, তিনি সেন্ট্রালের মন্ত্রী ছিলেন, এখানেও মন্ত্রী। মানে এই প্রোফাইলের লোক কিন্তু আমাদের এখানে কখনো আসেনি। একজন রাজনীতিবিদ মানুষের মন যেভাবে বুঝতে পারবেন, একজন ডিপ্লোম্যাট কিন্তু সেভাবে পারবেন না। সে কারণে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার জন্য কিন্তু তাকে পাঠানো হয়েছে। এবং আমি একটু আগে যেটা বললাম যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে। যদিও সাম্প্রতিক কালে শেখ হাসিনা যে কী বলে সাংবাদিক সম্মেলন করে এটি নিয়ে বাংলাদেশ কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আপনি দেখবেন যে কড়া ক্ষোভ প্রকাশ করেছে, ভাষাগুলো দেখবেন আপনি যে একটা প্রতিবাদ জানানো হয়েছে। সুতরাং আমি মনে করি দিল্লি সে একচোখা নীতি যে আওয়ামী লীগ না থাকলে আর বাংলাদেশের সম্পর্কই রাখবো না, এটি এই কী বলে গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে কিন্তু সেরকম সম্পর্ক ছিল আমরা জানি। বাট এখন আর নির্বাচিত সরকার, এবং ভারতের বিভিন্ন সময় আগ্রহ দেখেছি যে নির্বাচিত সরকার আসলে আমরা আবার সম্পর্ক স্বাভাবিক করবো। তা আমি চাই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। যে দেখুন আমাদের অনেক কষ্টের কথা আছে, আমাদের এই যে চিকিৎসা নিতে মানুষ সুযোগ পেলেই বা আর্থিক সামর্থ্য হলেই ভারতে চলে যায়। তা আমি এই অনুষ্ঠানে এই একটা অনুরোধ, 2টি ক্ষেত্রে, কোনো ছাত্র যদি বিদেশে পড়তে যেতে না হয় আর কোনো মানুষ যেন বিদেশে চিকিৎসা দিতে না হয়, এই জিনিসটা যদি যেন তারেক রহমান ইনশিওর করতে পারেন, তাহলেই কিন্তু দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে বলে আমি মনে করি।